কি হলো? এটা এমন হচ্ছে কেন? এই যে স্ক্রিন শেয়ারিংটা এমন হচ্ছে কেন? নেটওয়ার্কের সমস্যা আপনার, এই জন্য হলো। আমি দেখি, দাঁড়ান। একটু ওয়েট করো। এবার হবে। এবার দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। গুড, আমি তাহলে শুরু করি। হ্যাবারমাসের থিওরি অন ক্রাইসিস উইথ ক্যাপিটালিজম, উইদিন ক্যাপিটালিজম। মানে হ্যাবারমাস তার ক্যাপিটালিজমকে একটা বিশ্লেষণ করেছেন, এবং ক্যাপিটালিজমকে বিশ্লেষণ করতে গিয়ে তিনি দেখেছেন যে পুঁজিবাদী কাঠামোর মধ্যেই অনেকগুলো সংকট রয়েছে, ক্রাইসিস রয়েছে। সেই ক্রাইসিস গুলোকে যেভাবে তিনি বিশ্লেষণ করেছেন, থিওরাইজিং করেছেন, সেই জায়গাগুলো কিন্তু আমরা ওয়ার্ল্ড গ্লোবাল পার্সপেক্টিভে, বাংলাদেশ সোসাইটি পার্সপেক্টিভে আমরা কিন্তু বিশ্লেষণ করতে পারি। তো সেই জায়গা থেকে আগে আমরা বুঝবো যে তিনি হ্যাবারমাস ক্রাইসিসকে কিভাবে দেখিয়েছিলেন। বিশেষ করে তিনি বেসিক্যালি দেখিয়েছিলেন সিস্টেম ক্রাইসিস, এবং তারপরে দেখিয়েছিলেন আইডেন্টিটি ক্রাইসিস। তো সিস্টেম ক্রাইসিসকে যেভাবে দেখেছিলেন, সেই জায়গাটা কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। কেন? কারণ না, ট্যালকট পার্সনস এর সিস্টেম থিওরি যখন তোমরা পড়েছো, তখন তিনি দেখিয়েছিলেন যে সিস্টেম গুলো মধ্যে তিনি কিন্তু ক্রাইসিস দেখেন নাই। তোমার ট্যালকট পার্সনস কিন্তু ওয়েস্টার্ন সোসাইটিতে যে সিস্টেম ইন্টারকানেক্টেডলি যে এটাকে বলে বিরাজ করছিল সমন্বিত ভাবে, সেটার মধ্যে তিনি দেখছেন একটা পজিটিভ আউটলুক থেকে দেখেছিলেন যে all of the subsystems are interconnected with purposive action। এর মানেটা হলো সবগুলো সাবসিস্টেম গুলো পারস্পরিকভাবে এমন ভাবে বিজড়িত ছিল যে একটা ফাংশনাল সোসাইটি হিসেবে তিনি দেখেছিলেন যে সোসাইটির মধ্যে সিস্টেম গুলো ফাংশনালি কাজ করেছে। যেমন ধরো ফাংশনাল ছিল কেমন, যেমন ধরো রাজনৈতিক যে অথরিটি, রাজনৈতিক অথবা পলিটিক্যাল সিস্টেম, অথবা দেখা যায় অর্থনৈতিক সাবসিস্টেম, হ্যাঁ, লিগ্যাল সাবসিস্টেম, এই বিষয়গুলোকে তিনি দেখেছিলেন যে ইন্টারকানেক্টেড, সমন্বিত রূপে তারা সোশ্যাল ইকুইলিব্রিয়ামের জন্য, সামাজিক ভারসাম্যের জন্য কাজ করেছে। আমরা সেখানে দেখতে পারি যে ট্যালকট পার্সন যেভাবে দেখেছিলেন যে সিস্টেম গুলো কি একটা সমন্বিত রূপে একটা সোশ্যাল ইকুইলিব্রিয়াম সৃষ্টি করেছে। এর মানে সিস্টেম কি করেছে? মানুষের কল্যাণের জন্য কাজ করেছে। সিস্টেম মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং মানুষের সিকিউরিটির জন্য দাঁড়িয়েছে। এখন সিস্টেম মানুষের সোশ্যাল ওয়েলফেয়ার এস্টাবলিশ করার জন্য দাঁড়িয়েছে। তো সেখানে ট্যালকট পার্সন যেভাবে দেখেছিলেন যে ক্যাপিটালিজমের মধ্যে সিস্টেম গুলো একটা ওয়েল
হারমোনিয়াসলি কাজ করেছে। হ্যাঁ, যেখানে মানুষের সাথে মানুষের সম্পর্ক, মানুষের সাথে মানুষের কর্ম, হ্যাঁ, এটাকে বলে অ্যাডাপটেটিভ যে ক্যাপাবিলিটি, এবং এটার মধ্যে গোল অ্যাটেনমেন্ট ছিল। হ্যাঁ, সিস্টেমের মধ্যে কি ছিল? গোল অ্যাটেনমেন্ট ছিল, লক্ষ্য ছিল। তারপরে অ্যাডাপটেশন ক্যাপাবিলিটি ছিল। ঠিক আছে? তোমার ইন্টিগ্রেশন ছিল, পারস্পরিক একটা সমন্বয় ছিল, তারপরে ইনস্টিটিউশনালাইজেশন ছিল। ঠিক আছে? প্রাতিষ্ঠানিকরণ ছিল, এবং রুলস এবং রেগুলেশন দিয়ে একটা ফর্মাল অর্গানাইজেশনাল সিস্টেম দাঁড় করেছে, যেটা মানুষের জন্য মানুষের কাজে লেগেছে। এইভাবে কিন্তু ট্যালকট পার্সন দেখিয়েছিলেন। তো আমরা কিন্তু এবার হ্যাবারমাসের থিওরিতে আলোচনা করি। হ্যাবারমাস দেখিয়েছিলেন যে না, ট্যালকট পার্সন যেভাবে দেখিয়েছিলেন যে সিস্টেমগুলো এত সুন্দরভাবে এটাকে বলে সমন্বিত রূপে একটা সামাজিক ভারসাম্য প্রতিষ্ঠা করেছে, ট্যালকট পার্সনের এই জায়গাটাকে ভিন্নভাবে দেখিয়েছিলেন হ্যাবারমাস। হ্যাবারমাস কিভাবে দেখিয়েছিলেন? হ্যাবারমাস দেখিয়েছিলেন যে সিস্টেমগুলো, যেই সিস্টেমগুলোর মানে যে সাবসিস্টেম গুলোর মধ্যে একটা ব্যাপক আকারে কিন্তু একটা ক্রাইসিস দেখা দিচ্ছে। এর মানে আমরা দেখি যে কার্ল মার্কস যেভাবে দেখিয়েছিলেন যে পুঁজিবাদের মধ্যে সংকট আছে, হ্যাবারমাসও দেখিয়েছিলেন পুঁজিবাদের মধ্যে সংকট আছে। তো কিন্তু হ্যাবারমাসের দেখার ভিন্নতা রয়েছে কার্ল মার্কসের তুলনায়। কেননা কার্ল মার্কস দেখেছিলেন যে সিস্টেমের যে পুঁজিবাদী যে কাঠামো, স্ট্রাকচার, পুঁজিবাদী স্ট্রাকচারের মধ্যেই আছে কি শোষণ, এক্সপ্লয়টেশন এবং লেবার এক্সপ্লয়টেশন ছিল, এবং সেখানে এটাকে বলে বুর্জোয়া ক্লাসের যে ওভার রেগুলেশন ছিল, বুর্জোয়া ক্লাসের যে এটাকে বলে কর্তৃত্ব ছিল, এবং এটা প্রোলেটারিয়েটের সাবজুগেশনটা এস্টাবলিশ ছিল। এইভাবে করে দেখিয়েছেন। কিন্তু হ্যাবারমাস জিনিসটাকে আরো বেশি ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে দেখিয়েছিলেন। ক্রিটিক্যাল জায়গাটা হয়েছে এজন্য যে সোসাইটিও গ্রাজুয়ালি কিন্তু ক্রিটিক্যাল জায়গায় চলে এসছে, এবং সোসাইটি গ্রাজুয়ালি কমপ্লেক্সিটির মধ্যে গিয়েছে। এই কমপ্লেক্সিটির জায়গা থেকে তখন হ্যাবারমাস সিস্টেম ক্রাইসিসটাকে লক্ষ্য করেছেন এবং আইডেন্টিটি ক্রাইসিসটাকে লক্ষ্য করেছেন। এর মানে এটা হলো হ্যাবারমাস কিন্তু আর্টিকুলেট করেছেন বেবারিয়ান আইডিয়াগুলোকে, এবং আর্টিকুলেট করে তিনি দেখিয়েছিলেন যে বেবার যেভাবে দেখিয়েছিলেন, ম্যাক্স বেবার যেভাবে দেখিয়েছিলেন যে অর্গানাইজেশনের মধ্যে, ব্যুরোক্রেসির মধ্যে যে সিস্টেম আছে, সেখানে রুলস আছে, রেগুলেশন আছে, কিন্তু সেখানে ফর্মাল স্ট্রাকচার, ফর্মাল রুলস এবং রেগুলেশন যদি এস্টাবলিশ করা হয়, তাহলে সেখানে কি হয়? তাহলে সেখানে একটা সিস্টেমটা পুঁজিবাদী একটা সিস্টেম তখন দাঁড়াতে পারে। তখন সেই পুঁজিবাদী সিস্টেমের মধ্য দিয়ে একটা ওয়েলফেয়ার সোসাইটি তৈরি করা সম্ভব, এবং সেখানে ইকোনমিক প্রোডাকশনের মধ্য দিয়ে, প্রফিট ম্যাক্সিমাইজিং এর মধ্য দিয়ে প্রোডাকশন ম্যাক্সিমাইজিং করা সম্ভব এবং প্রফিট ম্যাক্সিমাইজিং করা সম্ভব। সেই জায়গা থেকে আবার সরে এসে হ্যাবারমাস তখন দেখিয়েছিলেন যে সিস্টেম ক্রাইসিসটা মানে একটা ডাইভার্সিফিকেশন অফ সিস্টেম ক্রাইসিস। সেটা কিভাবে দেখিয়েছিলেন যে ইকোনমিক্স ক্রাইসিস দেখা রয়েছে, রেশনালিটি ক্রাইসিস রয়েছে। মানে ইকোনমিক ক্রাইসিসও দেখিয়েছিলেন, রেশনালিটি ক্রাইসিসও দেখিয়েছিলেন, হ্যাঁ, আন্ডার দ্য সিস্টেম ক্রাইসিস। আবার তোমরা দেখো যে আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে তিনি দেখিয়েছেন লেজিটিমেশন ক্রাইসিস, মোটিভেশন ক্রাইসিস। তো লেজিটিমেশন ক্রাইসিস এবং মোটিভেশন ক্রাইসিস এই দুইটো জায়গাটাকে তিনি দেখিয়েছিলেন যে আইডেন্টিটি ক্রাইসিসের ফ্রেমওয়ার্কের মধ্যে। তো আবার তিনি দেখিয়েছেন যে পয়েন্ট অফ অরিজিনে দেখিয়েছেন ইকোনমিক, পলিটিক্যাল এন্ড সোশিও কালচারাল। এর মানে দেখিয়েছিলেন যে all of the crises are interconnected with the economic sphere, political sphere and socio-cultural sphere. এর মানেটা হলো এটা, এই জায়গাটা অনেক বেশি ইন্টারেস্টিং, এবং আমাদের সোশিওলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এবং আন্ডারস্ট্যান্ডিং অফ সোশিওলজিক্যাল রিয়েলিটির জন্য এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেননা তিনি ক্রাইসিসের টাইপ হিসেবে দেখিয়েছেন ইকোনমিক ক্রাইসিস, রেশনালিটি ক্রাইসিস, লেজিটিমেশন ক্রাইসিস, মোটিভেশন ক্রাইসিস। তো সেই জায়গাটার মধ্যে দেখিয়েছিলেন যে ক্রাইসিসটা কিভাবে কাজ করে, কোন ধরনের ক্রাইসিসটা কিভাবে কাজ করে। তো সেখানে তিনি তখন আমরা দেখেছিলেন যে কিভাবে ইকোনমিক ক্রাইসিসটা আসে, কিভাবে রেশনালিটি ক্রাইসিসটা আসে, কিভাবে লেজিটিমেশন ক্রাইসিস, মোটিভেশন ক্রাইসিস গুলো তৈরি হয়, এবং কিভাবে সবগুলো ক্রাইসিস আবার ইন্টারকানেক্টেড। যেমন সিস্টেম গুলো যেমন ইন্টারকানেক্টেড, আবার ক্রাইসিসও কিন্তু ইন্টারকানেক্টেড। ঠিক আছে? তো
যেমন যেমন আমরা দেখি যে একটা ফ্যামিলি পরিবার কিন্তু একটা সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে যে ক্রাইসিস আছে সেই ক্রাইসিস থেকে আলাদা কিছু না। কেননা সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে যদি কোনো ক্রাইসিস দেখা দেয়, অর্গানাইজেশনের মধ্যে যদি কোনো ক্রাইসিস দেখা যায়, তার ইম্প্যাক্টটা কিন্তু ফ্যামিলির মধ্যে পড়ে। যেমন ধরো আমি যদি দেখি যে তোমরা এক্সাম্পল কেউ যদি জব করে, অফিসিয়াল জব করে, সেখানে যদি সে দেখা যায় যে অনেক বেশি প্রেসারে থাকে। ধরো কেউ অফিসে জব করে এবং তাকে তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা তাকে আমরা যদি বস বলি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি তাকে অনেক প্রেসারে রাখে, হ্যাঁ, তখন তার এই প্রেসারটা কিন্তু আবার ফ্যামিলির মধ্যে এর ইম্প্যাক্টটা পড়ে। ইম্প্যাক্টটা কেমন দেখা যাচ্ছে যে সে অনেক এটাকে বলে সে অনেক বেশি কাম এন্ড কোয়াইট থাকতে পারছে না, হ্যাঁ, সে অনেক বেশি অ্যাগ্রেসিভ মুডে থাকে, হ্যাঁ, এক ধরনের ডোমেস্টিক এক ধরনের কোয়ারেল কনফ্লিক্ট তৈরি হয়। তাহলে আমরা দেখি যে ক্রাইসিস গুলো কিন্তু ইন্টারকানেক্টেড, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমরা এখন বোঝার চেষ্টা করব যে হ্যাবারমাস ইকোনমিক ক্রাইসিসকে কিভাবে বিশ্লেষণ করেছে। হ্যাবারমাস ইকোনমিক ক্রাইসিসকে বিশ্লেষণ করেছেন কিভাবে। ইকোনমিক ক্রাইসিস মানেটা হচ্ছে এটা নয় যে শুধুমাত্র এটা নয় যে ইন্ডাস্ট্রির মধ্যে যদি প্রোলেটারিয়েটরা লোয়ার ওয়েজ রেট পাচ্ছে আর বুর্জোয়ারা হায়ার ওয়েজ রেট পাচ্ছে, বুর্জোয়ারা হায়ার প্রফিট ম্যাক্সিমাইজ করছে, হ্যাঁ, এটাই যে একটা ইকোনমিক ক্রাইসিস তা না। হ্যাঁ, এটা একটা নর্মালি আমরা বলতে পারি যে প্রোলেটারিয়েটরা যদি ওয়েজ ভ্যালু কম পাচ্ছে, তখন কিন্তু তাদের একটা লিভিং স্ট্যান্ডার্ডটা পুর হয়ে যাচ্ছে এবং তাদের লাইফ স্ট্যান্ডার্ডের যে পুর লেভেল, এটা কিন্তু একটা ইকোনমিক ক্রাইসিসকে দেখাচ্ছে। কিন্তু আমরা কিন্তু হ্যাবারমাসের জায়গাটা কিন্তু এইভাবে তিনি বিশ্লেষণ করেন নাই। কারণ হ্যাবারমাস দেখেছিলেন যে ইকোনমিক ক্রাইসিস ইজ ক্লোজলি কানেক্টেড টু পলিটিক্যাল স্ট্রাকচার। Economic crisis is closely connected to political structure এবং it is the crisis of system integration. It is the crisis of system integration. এর মানে সিস্টেম ইন্টিগ্রেশনের মধ্যে যখন ক্রাইসিস হবে তখনই কিন্তু ইকোনমিক ক্রাইসিস দেখা দিবে, ঠিক আছে? সিস্টেম ইন্টিগ্রেশনটা কোন ধরনের? সিস্টেম ইন্টিগ্রেশনটা হলো যেমন আমরা ধরি যে হেলথ সেক্টর, ঠিক আছে? এখন ধরো ওই হেলথ সেক্টরটা হলো আমাদের হেলথ সেক্টরে কি আছে? পাবলিক ট্রিটমেন্ট সার্ভিস আছে, পাবলিক হসপিটাল আছে, হ্যাঁ, এবং পাবলিক হসপিটাল এই জায়গাটাকে আমরা যদি ডেভেলপ করতে চাই, সেই সিস্টেমটা আবার দেখা যাচ্ছে যে ইকোনমিক ক্রাইসিসের সাথে যুক্ত। কিভাবে যুক্ত? এবং দেখা যাচ্ছে যে সিস্টেম ইন্টিগ্রেশনের মধ্যে যখন প্রবলেম দেখা দিবে তখন এর সাথে ইকোনমিক ক্রাইসিস কিন্তু যুক্ত হয়ে যায়। কিভাবে যুক্ত হয়ে যায়? যেমন ধরো আমাদের ধরো পাবলিক হেলথ কেয়ার অথবা গভর্নমেন্ট যে হসপিটাল, তো গভর্নমেন্ট হসপিটালের মধ্যে যদি ট্রিটমেন্ট ফ্যাসিলিটিটা যদি সে ভালো না পায়, হ্যাঁ, তখন সে কি করবে? তখন সে প্রাইভেট হসপিটালে যাবে। এবং প্রাইভেট হসপিটালে যখন যাবে তখন তো প্রাইভেট হসপিটাল তো যে কেউ যেতে পারে না। তো প্রাইভেট হসপিটালে কারা যাচ্ছে? প্রাইভেট হসপিটালে যাচ্ছে তোমার যারা ওয়েল আফ্লুয়েন্ট, যারা অনেক সচ্ছল শ্রেণীর মানুষ। কিন্তু অনেক সময় দেখা যায় নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষকেও প্রাইভেট হসপিটালে যেতে হয়। কি জন্য? তার জীবন বাঁচানোর জন্য, তার হেলথ কেয়ার ফ্যাসিলিটির জন্য। যদি পাবলিক হসপিটালে পাওয়া না যায় তখন সে বাধ্য হয়ে সে প্রাইভেট হসপিটালে আসছে। আর প্রাইভেট হসপিটালে যখন আসে তখন তাকে শুরুতে অনেকগুলো টেস্ট ধরিয়ে দেওয়া যায়, অনেকগুলো কস্ট তাকে ম্যানেজ করতে হয়। তখন তাকে দেখা যায় জমি বিক্রি করে হলেও, হ্যাঁ, তাকে ট্রিটমেন্টের মধ্যে যেতে হয়। তাহলে যে কাজটা পলিটিক্যাল জায়গায় সাথে যুক্ত ছিল, যে কাজটা গভর্নমেন্টের কাজ ছিল, সেই জায়গা থেকে মানুষ তখন বাধ্য হয়ে সরে এসে প্রাইভেট অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়। এই যে যুক্ত হয়, তখন যুক্ত হওয়ার ফলে একটা মানুষ কিন্তু ভালনারেবল হচ্ছে এবং মানুষ ভালনারেবিলিটির মধ্যে থাকতে হচ্ছে। তাহলে দেখা যায় এটা কেন হচ্ছে? দেখা যায় যে ইকোনমিক হেলথ সেক্টরের সাথে কিসের সাথে সম্পর্ক? হেলথ সেক্টরের সাথে তোমার যে ফিনান্স ডিপার্টমেন্ট, এটাকে বলে হেলথ মিনিস্ট্রির সাথে একটা সম্পর্ক আছে, হ্যাঁ। তো হেলথ সেক্টর ডেভেলপ করবে কিসের মধ্য দিয়ে? হেলথ মিনিস্ট্রির মধ্য দিয়ে। তো হেলথ মিনিস্ট্রির মধ্যে কি আছে? ব্যুরোক্রেসি আছে।
হেলথ মিনিস্ট্রির মধ্যে যে ব্যুরোক্রেসি আছে, হ্যাঁ, আমরা যেটাকে বলে স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য মন্ত্রণালয়, তাহলে হেলথ মিনিস্ট্রির মধ্যে যে কি আছে, ব্যুরোক্রেসি আছে। সেই ব্যুরোক্রেসির মধ্যে যদি আবার ব্যুরোক্রেসির সাথে যে পাবলিক হেলথ সেক্টরের মধ্যে যে ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশনের মধ্যে যদি ক্রাইসিস দেখা দেয়, এর মানে কোঅপারেটিভ যে সাপোর্ট, এটা যদি এই জায়গায় যদি ব্লক হয়ে যায়, তখন ইকোনমিক ক্রাইসিসটা কিন্তু বিলং করে। কেননা ইকোনমিক ক্রাইসিস বিলং করে বলেই আবার দেখা যায় যে যারা পাবলিক হেলথ সেক্টরে ডাক্তার হিসেবে জব করে, তারা যেই তোমার এটাকে বলে, তারা তখন দেখা যাচ্ছে যে তারা কি করছে, তারাও আবার প্রাইভেট সেক্টরে ইনভলভ হচ্ছে। তাহলে যে পাবলিক সেক্টরে ডক্টর, হ্যাঁ, অথবা ফিজিশিয়ান, সে কিন্তু আবার সেই দিকে সময় না দিয়ে কোথায় সময় দিচ্ছে, পাবলিক সেক্টরে, প্রাইভেট সেক্টরে, মানে প্রাইভেট হসপিটালে। তখন দেখা যাচ্ছে একটা বিশাল একটা মিসম্যানেজমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তাহলে ইকোনমিক ক্রাইসিস ইজ দ্য রেজাল্ট অফ মিসম্যানেজমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম। এর মানে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের মধ্যে যদি মিসম্যানেজমেন্ট তৈরি হয়, মিসম্যানেজমেন্ট আসে, তাহলে কিন্তু ইকোনমিক ক্রাইসিসটা দেখা দেয়। আমরা দেখি পলিটিক্যাল জায়গা থেকে যেটা যেটা আমরা এটাকে বলে হ্যাবারমাস সরাসরি আলোচনা করেছিলেন, হ্যাঁ, সেটা হলো, আমরা যদি এই পয়েন্টে আসি, এই যে ইকোনমিক ক্রাইসিস, তো ইকোনমিক ক্রাইসিসের যদি পয়েন্টে আমরা আলোচনা করি, যে হ্যাবারমাস নিজেই বলছে যে ইকোনমিক সিস্টেম, ইকোনমিক ক্রাইসিসটা কখন দেখা দিবে, the economics when the economic system doesn't produce the prerequisite quantity of consumable values. এর মানে ইকোনমিক ক্রাইসিস কখন দেখা দিবে, যখন the economic system doesn't produce the prerequisite quantity of consumable values. এর মানে ইকোনমিক ক্রাইসিস তখনই দেখা দিবে যখন একটা প্রিরিকুইজিট কোয়ান্টিটি, এর মানে যে কনজিউমেবল ভ্যালুস, এর মানে মানুষ যে ভোগ ব্যবহার করবে, সে ভোগ ব্যবহারের জন্য যে একটা রিকুইজিট রয়েছে, প্রিরিকুইজিট রয়েছে, এর মানে যেটা মানুষের প্রয়োজন পূরণ করার জন্য যা এটাকে বলে সাপোর্ট দরকার, যা সহযোগিতা দরকার, হ্যাঁ, ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট দরকার, সেই জায়গাটা যদি প্রডিউস করতে না পারে, তাহলে ইকোনমিক ক্রাইসিস দেখা দিবে। তাহলে আমরা স্বাভাবিক দেখি যে মানুষের যে কনজিউমেবল যে ভ্যালু, এটা যদি ফিল আপ করতে না পারে, পূরণ করতে না পারে, তখন আমরা বলতে পারি যে তার ইকোনমিক শর্টেজ আছে। হ্যাঁ, দেখা যায় তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে না, তখন সে মনে করে যে তার ইকোনমিক শর্টেজ আছে। তাহলে তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো স্যার। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? জি স্যার। মাঝে মাঝে আনমিউট হয়ে গেল কিভাবে আমি দেখি নাই। আচ্ছা, আমি আবার শেয়ার দিচ্ছি। স্যার আচ্ছা, তো নেটের সমস্যা স্যার, আপনি ভিডিওটা শেয়ার না করলে স্যার, তাহলে মনে করেন যে একটু ভালো হইতো স্যার, তোমাকে আর ভালো শোনা যাইতো। হ্যাঁ, কিসে? স্যার আচ্ছা, তো নেটের সমস্যা মনে হচ্ছে, মানে ভিডিওটা দুটো আপনি শেয়ার না করেন, তাহলে সেক্ষেত্রে অডিওতে আপনি কথা বললে তাহলে ভালো শোনা যায়, আরো ক্লিয়ারলি শোনা যায় স্যার। আচ্ছা, মানে ভিডিও না করে অডিও? মানে স্যার আপনি শুধু মানে অডিওতে কথা বলতেন, তাহলে ওটা আপনার হলো ভালো হয় আর কি স্যার, মানে তোমার নেটটা একটু ভালো। আচ্ছা, তাহলে স্টপ ভিডিও দিয়ে দিই নাকি? জি স্যার। স্লাইড না দেখলে তো বুঝতে সমস্যা হবে। তোমার তো স্লাইড কথাই তো দেখা যাবে, শুধু ভিডিওটা বন্ধ থাকবে আর কি। ভিডিও অফ থাকবে। হ্যাঁ, স্যারের ফেসটা দেখা যাবে না, কিন্তু দেখা যাবে, স্লাইড দেখা যাবে। ভিডিও কি অফ হয়েছে? জি স্যার। এখন স্যার স্লাইড শেয়ার দিলেই হবে, সমস্যা নেই। এবার ঠিক আছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি তাহলে ইকোনমিক ক্রাইসিস কখন দেখা দেয়, যখন যেই কনজিউমেবল ভ্যালু যদি প্রয়োজন অনুসারে
উৎপাদিত না হয়, হ্যাঁ, ইকোনমিক সিস্টেম ডাজেন্ট প্রডিউস দ্য রিকুইজিট কোয়ান্টিটি অফ কনজিউমেবল ভ্যালুস। এখন আমরা দেখি এই বিষয়টার সাথে পলিটিক্যাল সিস্টেমের কি সম্পর্ক। যেমন ধরো আমাদের আমরা যদি দেখি যে আমাদের এগ্রিকালচারাল প্রোডাকশন যদি কমে যায়, তখন আমরা কি করতে পারি, আমাদের ইকোনমিক একটা ক্রাইসিস দেখা দেয়। জিনিসপত্রের দাম বেড়ে যায় এবং আমরা দেখি এগ্রিকালচার প্রোডাক্টের দাম বেড়ে যায়, হ্যাঁ। তো প্রাইস রেট হাই হয়ে যায় কেন? এগ্রিকালচার প্রোডাকশন যদি কম হয়। এবং এগ্রিকালচার প্রোডাকশন কেন কম হচ্ছে? এগ্রিকালচার প্রোডাকশন কম হওয়ার পেছনে কারণ হলো, এর সাথে আমরা বলি যে কৃষকের উৎপাদন করতে কিন্তু কৃষক কি করতে হচ্ছে, কৃষককে ঋণ নিতে হচ্ছে তোমার উইথ ইন্টারেস্ট যখন তাদেরকে ঋণ নিতে হচ্ছে, তখন তারা কিন্তু তোমার সেই ইন্টারেস্ট ফিল আপ, মানে এটাকে বলে টোটাল যে তাদের প্রোডাকশন কস্ট, সেই কস্টের সাথে তাদের কিন্তু তারা অ্যাডজাস্ট করতে পারে না। এর মানে হলো তারা যা প্রোডাকশন করছে, সেই প্রোডাকশন যদি তারা বাজারে বিক্রি করতে গিয়ে তারা ক্ষতির মধ্যে পড়ে, তখন কিন্তু এটার আলটিমেট ইফেক্টটা কিন্তু শুধু কৃষকের মধ্যেই পড়ে না, এর ইফেক্টটা কিন্তু তোমার জেনারেল পাবলিকের মধ্যে পড়ে। এবং সেই জায়গায় তোমরা যদি দেখো যে যখন আমাদের কৃষি উৎপাদনে এখন মানে কৃষি উৎপাদন হলেও আমরা দেখি যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। তো জিনিসপত্রের দাম, উৎপাদিত পণ্যের দাম যখন, শস্যের দাম যখন বেড়ে যায়, হ্যাঁ, তখন আমাদেরকে সেটা বেশি মূল্যে কিনতে। তুমি দেখো যে একটা পেঁয়াজ থেকে শুরু করে প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এত বেশি কেন? এই জায়গাগুলোর মধ্যে আমরা দেখি যে দেয়ার ইজ কানেকশন বিটুইন ইকোনমিক ক্রাইসিস অ্যান্ড পলিটিক্যাল সিস্টেম। সেই জায়গা কেমন? যেমন দেখা যাচ্ছে যে বাজেটে এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের জন্য যেই সাপোর্টটা, স্টেট সাপোর্ট অথবা গভর্নমেন্ট সাপোর্ট, সেই সাপোর্টটা কিন্তু অনেক কম। এবং সেখানে আমরা দেখি যে কৃষকদেরকে নির্ভর করতে হয় কৃষির উপর, কৃষকদেরকে নির্ভর করতে হয় তোমার তারা একটা ইনভেস্টমেন্ট ক্রাইসিসের মধ্যে পড়ে। এই ইনভেস্টমেন্ট ক্রাইসিসটা হলো, তারা যে এগ্রিকালচারের মধ্যে ইনভেস্ট করবে, সেই জায়গায় গভর্নমেন্ট সাপোর্টটা কিন্তু তারা কম পাচ্ছে। দেখা যাচ্ছে যে ওয়েস্টার্ন বা ইউরোপের দেশগুলোতে কৃষকদেরকে যে 16% সাপোর্ট দেওয়া হয়, সেখানে আমাদেরকে দেওয়া হয় 5%। এখন আমাদেরকে যখন 5% দেওয়া হয়, এই জায়গাটা আবার কিন্তু আমরা দেখি যে এই 5%ও কিন্তু কৃষকরা পাচ্ছে না। তা আমরা দেখি এর মানে যখন পাচ্ছে না, তখন তাদেরকে সেলফ রিলায়েন্সের মধ্যে থাকতে হয়, মানে সেলফ ডিপেন্ডেন্সের মধ্যে থাকতে হয়। তখন তারা কি করছে? তারা বাধ্য হয়ে এনজিওর উপর তাদেরকে নির্ভর করতে হয়। এনজিওর উপর যখন তাদের নির্ভর করতে হয়, তাদের কিন্তু তখন তোমার তারা কিন্তু এটাকে বলে প্রোডাকশন লসের মধ্যে পড়ে। এবং সেই প্রোডাকশন লসটা হলো, তারা প্রোডাকশন করছে অল্প, আরেকটা জিনিস হলো যে প্রোডাকশন করার পরেও তাদেরকে কিন্তু কি করতে হচ্ছে, প্রোডাকশন করার পরেও তাদেরকে বিক্রি করতে হচ্ছে। তাদের থেকে শস্য কিনে নিচ্ছে সিন্ডিকেট। এখন মধ্যস্বত্বভোগী যারা সিন্ডিকেট কিনেছে, এই সিন্ডিকেট আবার দেখা যায় কোন না কোনো ভাবে গভর্নমেন্টের বা পলিটিক্যাল শেল্টারের মধ্যে থাকে। এবং পলিটিক্যাল শেল্টারের মধ্যে যখন থাকে, তখন দেখা যাচ্ছে যে তাদের কাছ থেকে আমরা বেশি দামে কিনতে হয়। তাহলে দেখা যাচ্ছে যে সিস্টেমগুলো, তাহলে যখন অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্যাল যে অ্যাডমিনিস্ট্রেশন অথবা ব্যুরোক্রেসি যখন ডিসফাংশন করে, ব্যুরোক্রেসি যখন রেগুলেট করতে ব্যর্থ হয়, তখন কিন্তু একটা ইকোনমিক ক্রাইসিস দেখা দেয়। এবং আরেকটা জায়গায় আমরা পলিটিক্যাল দেখি, সেটা হলো ইন্টারন্যাশনাল পলিটিক্স। ইন্টারন্যাশনাল পলিটিক্স এর মধ্যে আমরা দেখি যে আমাদের এখন অনেক কিছু এটা আমাদের পার্শ্ববর্তী যে দেশ, সেই দেশের সাথে কিন্তু আমাদের আন্তঃসম্পর্ক, এটা কিন্তু আমাদের ইকোনমিক সিস্টেম এবং ইকোনমিক ক্রাইসিসের সাথে জড়িত। যেমন আমাদের অনেক কিছু আমদানি করতে হয় পার্শ্ববর্তী দেশ থেকে, ভারত থেকে। এবং আমাদের যে আমদানি নির্ভরতা, এই আমদানি নির্ভরতা যত বাড়বে, আমাদের এগ্রিকালচারাল প্রোডাকশন কিন্তু তত কমে যাবে। এবং এগ্রিকালচার প্রোডাকশন কমে যাবে আমদানি নির্ভরতার কারণে। এবং ফলে আমরা দেখা যায় যে আমরা বিদেশ নির্ভরতার কারণে আমাদের, এবং এই যে বিদেশ নির্ভরতা, এটা কেন হলো? কারণ এখানে কিন্তু আমাদের পলিটিক্যাল যে সিস্টেমটা, সেই পলিটিক্যাল সিস্টেমটা কিন্তু ফাংশন করছে, সেখানে ব্যুরোক্রেসি ফাংশন করছে। আর
এই যে পলিটিক্যাল সিস্টেমটা যখন কাজ করছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার, ইন্টারন্যাশনাল রিলেশনশিপের মধ্যে, সেই জায়গার মধ্যে যখন এটাকে বলে সেই জায়গার মধ্যে যখন ইকুইলিব্রিয়াম থাকবে না, ভারসাম্য থাকবে না, ডিসটেন্স তৈরি হবে ইন্টারন্যাশনাল রিলেশনের মধ্যে, তখনই কিন্তু আমাদের ইকোনমিক ক্রাইসিস দেখা দিবে। আবার আমরা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের মধ্যে দেখি, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কি দেখি? ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে দেখি, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে তোমার যারা এটাকে বলে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে হলো যারা ক্যাপিটালিস্ট অথবা যারা ইন্ডাস্ট্রিয়াল যারা শিল্পের মালিক, তারা দেখা যাচ্ছে যে হ্যাঁ তারা শ্রমিকদেরকে কম এটাকে বলে কম মজুরি দিচ্ছে, আমরা সেটা জানি, কিন্তু আবার তাদেরকে ডিপেন্ড করতে হয় ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের উপর। এবং তাদেরকে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা কিন্তু আবার কি থেকে, তারা কিন্তু ব্যাংকিং সেক্টর থেকে লোন নিচ্ছে, ব্যাংকিং সেক্টর থেকে লোন নিয়ে তারা ইন্ডাস্ট্রি চালাচ্ছে, ফলে তাদের ব্যাংকিং ডিপেন্ডেন্সি থাকে এবং সেখানে হায়ার ইন্টারেস্ট রেট তাদেরকে দিতে হয় এবং হায়ার ইন্টারেস্ট রেটের আলোকে তাদেরকে ইনভেস্টমেন্ট করতে হয়। এখন যখন হায়ার ইন্টারেস্ট রেট তাদেরকে মেনে নিয়ে তাদেরকে ইনভেস্ট করতে হয়, তখন সেটার মধ্যে কি আছে, তারা তখন একটা প্রফিট ম্যাক্সিমাইজিংটা একটা ক্রাইসিসের মধ্যে পড়ে যায়। আবার দেখা যায় যে অনেক পলিটিক্যাল পার্সন আবার ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অনেক পলিটিক্যাল পার্সন যখন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয় তখন দেখা যায় তারা আবার ব্যাংক থেকে লোন নিচ্ছে, কিন্তু ব্যাংকের লোন শোধ করছে না, ফলে ঋণ খেলাপি বেড়ে যাচ্ছে। আর ঋণ খেলাপি যখন বেড়ে যাচ্ছে তখন ব্যাংক আবার তোমার ক্লায়েন্টদেরকে ভালোভাবে সার্ভ করতে পারছে না, ফলে একটা এটাকে বলে যারা ব্যাংক থেকে লোন নিয়ে তারা ইকোনমিক ক্যাপাবিলিটি বাড়াবে, সেই জায়গাগুলো কিন্তু আবার ম্যাল ফাংশন করছে। ফলে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে সিস্টেম গুলো কিন্তু ইন্টারকানেক্টেড এবং সিস্টেম ক্রাইসিসটাও কিন্তু ইন্টারকানেক্টেড। তো এই জায়গা থেকে আমরা দেখি ইকোনমিক ক্রাইসিসটা কাজ করছে, কিন্তু ইকোনমিক ক্রাইসিস কিন্তু অনলি একটা জায়গা থেকে কাজ করে না, তবে পলিটিক্যাল ফাংশনিং এর সাথে, পলিটিক্যাল রোলের সাথে সবকিছুই কিন্তু জড়িত হয়ে আছে। যেমন পলিটিক্যাল পার্সন যদি হয় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তখন সে ঋণ খেলাপি হবে, অথবা পলিটিক্যাল লিয়াজু থেকে আমরা দেখতে পারি পলিটিক্যাল অ্যাফিলিয়েশন। লিয়াজু মানে হলো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন। আমরা দেখতে পারি যে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থেকে দেখা যাচ্ছে যে ঋণ খেলাপি হচ্ছে। পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের কারণেই কিন্তু যখন ঋণ খেলাপি হচ্ছে তখন ব্যাংকিং সেক্টর কিন্তু ধস নামছে, তখন কিন্তু ব্যাংকিং সেক্টর গুলো কিন্তু তোমার এটাকে বলে এটাকে বলে তাদের মধ্যে যে ব্যাংকিং সেক্টরের যে এটাকে লেন্ডিং সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু ফল করছে। তাহলে আমরা দেখি যে ইকোনমিক ক্রাইসিসটা শুধু যে প্রলেটারিয়েট লেভেলে কাজ করে তা না, এটা মাস লেভেলে কাজ করে। তাহলে মাস লেভেলে কাজ করে এবং এই জায়গাটা হলো যেভাবে আমরা দেখি যে, এবং হ্যাবারমাস দেখিয়েছেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসির সাথে যুক্ত, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি যখন ডিসফাংশন করছে, প্রপারলি কাজ করছে না, তখন সেখানে কিন্তু ইকোনমিক ক্রাইসিসটা জড়িত হয়ে আছে। এবং আমরা এখানে দেখি যে এটাকে দেখি আমরা দেখি যে অ্যাডভান্স ক্যাপিটালিজম, যেটা বলেছেন যে হ্যাবারমাস বলেছেন যে অ্যাডভান্স ক্যাপিটালিজমের মধ্যে কি রয়েছে, কন্ট্রাডিকশন রয়েছে। এই কন্ট্রাডিকশনটা কিসের মধ্যে? কন্ট্রাডিকশনস অ্যামং ইন্টারেস্ট অফ ইন্ডিভিজুয়াল ক্যাপিটালিস্ট, contradictions among interest of individual capitalist, between individual interest and collective capitalist interest, and finally between interest specific to the system and generalizable interest. এই জায়গাগুলো আমরা দেখি আর displaced into the state apparatus। এই জায়গাটা যদি আমরা বুঝার চেষ্টা করি যে হ্যাবারমাস কি বলেছেন, যে একটা কন্ট্রাডিকশন কাজ করে, দ্বন্দ্ব কাজ করে, কনফ্লিক্ট কাজ করে। সেই কন্ট্রাডিকশন কিসের মধ্যে? ইন্টারেস্ট অফ ইন্ডিভিজুয়াল ক্যাপিটালিস্ট। যে যারা ক্যাপিটালিস্ট তাদের ইন্টারেস্টের মধ্যে কনফ্লিক্ট দেখা দিচ্ছে। যেমন ধরো একজন বুর্জোয়া, একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তার কিন্তু একটা ইন্টারেস্ট আছে। আবার যে ব্যাংকের মালিক, সেও কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং সে কিন্তু ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এবং সে ব্যাংকের মালিকও কিন্তু সে কিন্তু ক্যাপিটালিস্ট, ফিনান্সিয়াল ক্যাপিটালিস্ট। আবার আমরা দেখি যে একটা প্রাইভেট ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে, সেও কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির মালিক। তাদের মধ্যে কিন্তু তাদের পরস্পরের ইন্টারেস্টের মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট আছে।
এই কনফ্লিক্ট মানিটা কি? কনফ্লিক্ট মানিটা হচ্ছে যেমন ধরো একটা যে ফিনান্সিয়াল ক্যাপিটালিস্ট, যেমন একটা ব্যাংকের মালিক, হ্যাঁ, সে কি চাইবে? সে চাইবে যে তার ইন্টারেস্ট রেট এমন ভাবে তৈরি করা হোক যাতে করে সে বেশি প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারে। আবার ইন্ডাস্ট্রিয়ালিস্ট চাইবে যে না, তার তার প্রফিট ম্যাক্সিমাইজিং এর জন্য দরকার লোয়ার ইন্টারেস্ট রেট, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যে যে প্রাইভেট ইউনিভার্সিটির মালিক সে চাইবে যে তোমার এটাকে বলে গভর্নমেন্ট যেন তাকে কোনোভাবে রিলিজ করে এবং তাকে সাপোর্ট দিচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা দেখি যে ইন্টারেস্ট রেট বাড়ানো বা কমানো এই বিষয়টা কিন্তু আবার বাংলাদেশ ব্যাংকের অথরিটির ডিসিশনও কিন্তু কাজ করে। তো বাংলাদেশ ব্যাংক একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন, তো বাংলাদেশ ব্যাংকের আন্ডারে কিন্তু প্রাইভেট এবং পাবলিক ব্যাংকিং সেক্টর কাজ করে। তাহলে আমরা দেখি সেখানে যেভাবেই হোক প্রাইভেট প্রতিষ্ঠানগুলোও কিন্তু পাবলিক ইনস্টিটিউশনের সাথে পাবলিক অর্গানাইজেশনের সাথে যুক্ত। সেই ইন্টারেস্টের মধ্যে যখন কনফ্লিক্ট হয়, সেই কনফ্লিক্ট কিন্তু তোমার কি করছে, একটা ক্রাইসিসের দিকে মানুষকে নিয়ে যাচ্ছে এবং ভ্যারাইটিস ক্রাইসিসের মধ্যে নিয়ে যাচ্ছে। এর মধ্যে একটা হলো ইকোনমিক ক্রাইসিস। তাহলে আমরা দেখি যে তোমার সেই ইকোনমিক ক্রাইসিসটা আবার জড়িত হল, সেই ইকোনমিক ক্রাইসিসটা আবার কি তৈরি করছে তোমার, এটাকে বলে রেশনালিটি ক্রাইসিসটা তৈরি করছে। তাহলে ইকোনমিক ক্রাইসিসের সাথে আবার রেশনালিটি ক্রাইসিসের সম্পর্ক আছে। সেটা কিভাবে? The when the administrative system doesn't produce the requisite quantity of rational decisions, এর মানে রেশনালিটি ক্রাইসিস যদি না, রেশনালিটি ক্রাইসিস যখন দেখা দিবে তখন আবার ইকোনমিক ক্রাইসিসও কিন্তু আসবে। এর মানে রেশনালিটি ক্রাইসিস ইজ কানেক্টেড টু ইকোনমিক ক্রাইসিস। কিভাবে? when the administrative system doesn't produce, এর মানে কি, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটাকে কিন্তু হ্যাবারমাস হাইলাইট করেছে। কিভাবে হাইলাইট করেছেন? The administrative system doesn't produce the requisite quantity of rational decisions. এর মানেটা হলো যখন প্রাতিষ্ঠানিক কাঠামো, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেটিভ যখন ব্যবস্থাপনার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার মধ্যে যদি যে রেশনাল ডিসিশন না তৈরি হয়, এর মানে যৌক্তিক সিদ্ধান্ত যদি না আসে, তখন কিন্তু ইকোনমিক ক্রাইসিসও দেখা দিবে। এবার মানে রেশনাল ডিসিশন যদি তৈরি না হয় তাহলে এটা রেশনালিটি ক্রাইসিস। তাহলে রেশনালিটি ক্রাইসিসটা কিভাবে আসে? রেশনালিটি ক্রাইসিসটা আসে ফর দ্য ল্যাক অফ ফর দ্য ল্যাক অফ রেশনাল ডিসিশনস। তাহলে রেশনাল ডিসিশনস কেন আসে না, বা রেশনাল ডিসিশন মানেটা কি? রেশনাল ডিসিশন মানেটা হচ্ছে যে ওই ধরনের সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত কি করবে, ক্রাইসিস গুলোকে মোকাবেলা করবে, সংকটকে মোকাবেলা করবে। যেমন ধরো কোভিড যে আমাদের কোভিড এর যে আমরা আক্রান্ত হচ্ছে এবং কোভিড এর যে সংক্রমণ বেড়েছে, আমরা বলি যে এখানে প্রবলেমটা কোথায়? এখানে প্রবলেমটা হলো রেশনাল ডিসিশনের মধ্যে একটা প্রবলেম দেখা দিয়েছিল। কিভাবে? কারণ আমাদের যে ব্যুরোক্রেসির মধ্যে, আমাদের যে মন্ত্রণালয়ের মধ্যে এবং ব্যুরোক্রেটিক যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের মধ্যে রেশনাল ডিসিশনের অভাব ছিল বলে আমরা কিন্তু ফরেন যে যারা ফরেন আমাদের দেশে যে যারা প্রবাসী, তারা যখন এই দেশে আসছে তখন সেটাকে কিন্তু আমরা বন্ধ করতে পারি নাই। কেন বন্ধ করতে পারি নাই? কারণ এখানে তোমার বিমান মন্ত্রণালয় আছে, তারপরে তোমার এখানে এটাকে বলে বিদেশি তোমার এটাকে বলে ফরেন মিনিস্ট্রি আছে। এবং এই যে ফরেন মিনিস্ট্রি ডিসিশন নিতে পারে নাই, হ্যাঁ, এবং বিমান ব্যবস্থাপনা যে মন্ত্রণালয় সেটা কিন্তু ন্যাশনাল ডিসিশন নিতে পারে নাই। তাহলে এবং এর সাথে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় আছে। এই যে তারা যখন সঠিক সময় সিদ্ধান্ত নিতে পারে নাই, এটা কিন্তু একটা রেশনালিটি ক্রাইসিস তৈরি করেছে। তাহলে রেশনালিটি ক্রাইসিস কখন হয়? যখন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত জনগণের স্বার্থে যখন সিদ্ধান্ত নিতে পারে না, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন নিতে পারে না, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমকে কাজে লাগিয়ে, হ্যাঁ, তারা যখন সিদ্ধান্তগুলো নিতে পারে না, তখন কি দেখা দিচ্ছে? তখন তোমার কি হচ্ছে? তো আমাদের কোভিড আক্রান্ত রোগীরা আমাদের দেশে চলে আসছে এবং আমাদের দেশে ছড়িয়ে গেছে। এবং একটা পর্যায়ে আমরা আরো দেখি রেশনাল ডিসিশনের মধ্যে আরো কি ক্রাইসিস দেখি, সেটা হলো আমাদের অ্যাডমিনিস্ট্রেশন দেখা যায় যে লকডাউন টাইমলি পারফর্ম করতে পারে নাই। আর তারপর আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনে দেখা যাচ্ছে যে এই যে
কোয়ারেন্টাইনিং সিস্টেম, যারা বিদেশ থেকে এসছে তাদেরকে যে তাদেরকে যে কোয়ারেন্টাইনের মধ্যে রাখা, তারা বিদেশ থেকে যারা এসছে তারা এখন তাদেরকে যদি কোয়ারেন্টাইনে রাখা হয় তাহলে কি হবে? তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হলে তাহলে এটা ছড়াবে না। এবং কোয়ারেন্টাইনে রাখতে হবে কিসের মাধ্যমে? আমাদের যেটা করা হয়েছে, যেটা ইরেশনাল ডিসিশন করা হয়েছে, হ্যাঁ, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে ইরেশনাল ডিসিশন করা হয়েছে, সেটা কি? সেটা হলো প্রবাসীদেরকে যার যার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে প্রবাসীদেরকে যখন যার যার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেটা কি তৈরি করেছে? সেটা মানে সারা দেশে ছড়ানোর একটা ব্যবস্থা করে দিয়েছে। ফলে যেটা হয়েছে, এই অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের মধ্যে যে একটা মেল ফাংশন কাজ করেছে, ন্যাশনাল ডিসিশনের নিতে পারে না, ইরেশনাল ডিসিশন হয়েছে। এখন আমাদের কি দরকার ছিল? দরকার ছিল আমাদের গভর্নমেন্ট ডিসিশন হওয়া দরকার ছিল যে গভর্নমেন্ট নিজেই, কিন্তু গভর্নমেন্ট অথবা প্রতিষ্ঠান অথবা ব্যুরোক্রেসি নিজেই কি করবে? নিজেই একটা এটাকে বলে সরাসরি তোমার গভর্নমেন্ট সাপোর্ট দিয়ে তোমার কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা দরকার ছিল। হ্যাঁ, গভর্নমেন্ট এটাকে বলে সিস্টেমেটিক অথবা স্ট্রাকচার যে কোয়ারেন্টাইন সিস্টেম রাখা দরকার ছিল। যখন রাখতো সেখানে প্রবাসীদেরকে রাখা হতো, তারপর আফটার কমপ্লিটিং অল অফ দ্য টেস্ট দেন দে উইল গেট রিলিফ। এবং তখন তারা কিন্তু রিলিফ হয়ে গেলে তখন কিন্তু এটা ছড়ানোর এই সুযোগটা ছিল না। তাহলে ন্যাশনাল ডিসিশন যখন নিতে পারে নাই, তখন কি তৈরি হয়েছে? তখন আমরা দেখি যে এটা ছড়িয়ে গেছে। ছড়িয়ে যাওয়ার পরে আবার তখন অ্যাডমিনিস্ট্রেশনের কাজ হলো লকডাউন করা। অ্যাডমিনিস্ট্রেশনের কাজ যখন লকডাউন করা, তখন কিন্তু স্পেসিফিক লকডাউন করতে পারে নাই। কেন পারে নাই? কারণ ওই যে আমি বলছি যে দেয়ার ইজ কন্ট্রাডিকশন বিটুইন ইন্টারেস্ট অফ ইন্ডিভিজুয়াল ক্যাপিটালিস্ট, ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট, কালেকটিভ ক্যাপিটালিস্ট ইন্টারেস্ট। এবং কালেকটিভ ক্যাপিটালিস্ট ইন্টারেস্ট মানিটা কি? Collective capitalist interest is the most important point that was produced by the Habermas. Collective capitalist interest মানেটাই, collective capitalist interest মানেটাই হলো যে তোমার যেমন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ক্যাপিটালিস্ট, ফিনান্সিয়াল সেক্টরের ক্যাপিটালিস্ট, এডুকেশন সেক্টরের ক্যাপিটালিস্ট, এরা কিন্তু কালেকটিভলি কাজ করে। একটা কালেকটিভ কিন্তু তাদের অ্যাসোসিয়েশন আছে, ইন্টার কানেকশন আছে। তাহলে কালেকটিভ ক্যাপিটালিস্ট ইন্টারেস্ট কিন্তু কাজ করে। এখন কেন লকডাউন করে নাই আমরা যদি আলোচনাগুলো করি, দেখা যায় ট্রান্সপোর্টেশনের মধ্যেও কিন্তু ক্যাপিটালিস্ট আছে। এবং যারা ট্রান্সপোর্টের তোমার এটাকে বলে হাই রাইজ, তোমার এটাকে বলে বাস থেকে শুরু করে বিভিন্ন ট্রান্সপোর্টের মালিক যারা, তাদের কিন্তু তাদের যে প্রফিট ম্যাক্সিমাইজিং এর বিষয় চিন্তা করে তারা কিন্তু আবার লকডাউন পারফর্ম করে নাই। কেননা আন্তঃযোগাযোগ চালু রেখেছে। কেন? কারণ তাদের প্রফিটের জন্য। তাহলে তাদের প্রফিটটাকে মেনে নিতে হচ্ছে কেন? ব্যুরোক্রেসি কেন মেনে নিয়েছে? কারণ তোমার যারা মালিক তাদের সাথে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কানেকশন আছে। তাহলে যখন দেখা যায় যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাফিলিয়েশন বা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন যখন থাকে, তখন কি হচ্ছে? একটা ম্যাল ফাংশন হচ্ছে, ন্যাশনাল ডিসিশন নিতে পারে নাই। তাহলে যখন লকডাউন ঠিক মতো পারফর্ম করতে পারে নাই, তখন যারা ঢাকায় আছে তারা আবার বিভিন্ন অঞ্চলে চলে গেছে। আমরা আবার দেখি ঈদের সময়, কোরবানির সময়, তোমার যখন রমজানের ঈদ হয়েছে, কোরবানির ঈদ হয়েছে, তখন কিন্তু সবাই কি করেছে? যার যার বাড়িতে চলে গেছে এবং লঞ্চে করে ভিড়ে করে চলে গেছে। এবং মানুষের ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট আছে, ইন্ডিভিজুয়াল ইন্টারেস্টের কারণে সে দেখা যায় বাড়িতে চলে গেছে। তার কাছে ওটা ভালো লাগে, অথবা তার কাছে তার ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট আছে, সেখান থেকে চলে গেছে। কিন্তু তাদেরকে কন্ট্রোলিং এর দায়িত্ব হলো অ্যাডমিনিস্ট্রেশনের। সেই অ্যাডমিনিস্ট্রেশন যখন সেই দায়িত্বটা নেয় নাই, কেন? কারণ তাদেরকে দেখতে হয়েছে ক্যাপিটালিস্টদের ইন্টারেস্ট। তাদেরকে যখন ক্যাপিটালিস্টদের ইন্টারেস্ট দেখতে হয়েছে, তখন এটা কিছুতেই কি করতে পারে নাই? এই মানে তোমার লকডাউন সিস্টেমটাকে মানে এস্টাবলিশ করতে পারে নাই, অপারেট করতে পারে নাই। এবং আবার দেখা যাচ্ছে যে কোয়ারেন্টাইনিং সিস্টেমটাকেও কিন্তু তোমার স্ক্রুটিনাইজ করতে পারে নাই, যে কাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হবে, কাদেরকে কোয়ারেন্টাইন রাখা হবে না, এই জায়গাগুলো। আবার দেখা যায় যে আলাদা আবার দেখা যায় আমরা যদি যে হসপিটালের মধ্যে যারা এটা কোভিড রোগীরা যখন যাচ্ছে, তারা কিন্তু তোমার কি হচ্ছে, হসপিটালের মধ্যে তোমার একটা ক্রাইসিস দেখা দিয়েছে। সেই ক্রাইসিসটা কি? তোমার ডাক্তাররা ট্রিটমেন্ট দিচ্ছে না, ডাক্তাররা কোভিড রোগীদেরকে এড়িয়ে যাচ্ছে। তখন একটা তোমার হেলথ সেক্টরের মধ্যে একটা প্রবলেম দেখা দিচ্ছে।
তাহলে এই সবকিছু প্রবলেম দেখা দিচ্ছে কেন? ফর দ্য কজ অফ ল্যাক অফ র্যাশনাল ডিসিশনস। এর মানে ইরেশনাল ডিসিশনের কারণে একটা মেল ফাংশন দেখা দিচ্ছে, র্যাশনালিটি ক্রাইসিস দেখা দিচ্ছে। আর র্যাশনালিটি ক্রাইসিসটা কোথেকে দেখা যায়? তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনটা যদি র্যাশনাল না হয়, সেই জায়গাটা আবার ইকোনমিক ক্রাইসিসের সাথে যুক্ত। এখন ধরো একটা পর্যায়ে যখন কি করেছে, লকডাউন করেছে। এখন লকডাউন যখন করেছে, প্রথম দিকে যখন লকডাউন করেছে, লকডাউন করতে গিয়ে এখন যারা ওয়ার্কিং ক্লাস, যারা লেবার, তারা কিভাবে চলবে? তারা একটা ইকোনমিক ক্রাইসিসের মধ্যে আছে, তারা আর্থিক সংকটে আছে। আবার দেখা যাচ্ছে যে যারা এমপ্লয়ি, তারা কিভাবে চলবে? তোমার এটাকে বলে যারা ডাক্তার, তারা আছে ইনসিকিউরিটির মধ্যে। যারা ব্যাংকিং সেক্টরে জব করছে বাধ্য হয়ে, তারপরে তার ইনসিকিউরিটির মধ্যে আছে। আবার যারা ওয়ার্কিং ক্লাস, যারা ইন্ডাস্ট্রির মধ্যে কাজ করে, তারাও তোমার তার লাইভলিহুড চালাতে পারছে না, সংসার চালাতে পারছে না। তখন গভর্নমেন্টের মাধ্যমে কি করা হচ্ছে? তোমার কিছু ত্রাণ বিতরণ করা হচ্ছে। কিন্তু তোমার ব্যুরোক্রেটিক ম্যালফাংশনের কারণে অথবা ন্যাশনাল ডিসিশন না নেওয়ার কারণে যারা অভাবী, বঞ্চিত, তাদের কাছে কিন্তু ত্রাণগুলো ঠিক মতো পুঁতছে না, অথবা লিমিটেড কোয়ান্টিটি পুঁতছে, এবং সেই জায়গা থেকে দেখা যায় ইকোনমিক ক্রাইসিসটা আবার তোমার অ্যারাইজ করছে, এবং ইকোনমিক ক্রাইসিসটা বড় আকার ধারণ করছে। তখন যখন আবার ইকোনমিক ক্রাইসিসটা বড় আকার ধারণ করছে, তখন আবার লকডাউন ওপেন করা হচ্ছে। লকডাউন যখন ওপেন করা হচ্ছে, তখন আবার কি করা হচ্ছে? তখন তোমার লকডাউন যখন ওপেন করা হচ্ছে, তখন কি করা হচ্ছে? তোমার কোভিড আবার ছড়িয়ে গেছে। কোভিড যখন আবার ছড়িয়ে গেছে, তখন আবার হেলথ সেক্টরটা মেল ফাংশন করছে। হেলথ সেক্টর যখন মেল ফাংশন করছে, তখন আমরা দেখি যে কোভিডের আলাদা হসপিটাল দরকার, কিন্তু কোভিডের জন্য আলাদা হসপিটাল করা হয়নি। কোভিডের জন্য আলাদা হসপিটাল কেন করা হয়নি? কারণ সেখানে কিন্তু মানে কন্ট্রাডিক্টরি ইন্টারেস্ট রয়েছে। সেটা হলো হসপিটালগুলো চায় যে হসপিটালগুলো কিন্তু তাদের প্রত্যেকে নিজেদের ইন্টারেস্টটাকে, নিজেদের প্রফিট ম্যাক্সিমাইজিং কে গুরুত্ব দিতে গিয়ে তারা কিন্তু তোমার আলাদাভাবে কোভিড হসপিটাল হোক, হ্যাঁ, সেই জিনিসটা চায় নাই। আবার আলাদাভাবে এটা বলে কোয়ারেন্টাইনিং যে সিস্টেম তৈরি করা হোক, সেটা কিন্তু করা হয় নাই। বিভিন্ন দেশে আমরা দেখি যে করোনা হসপিটাল বানানো হয়েছে, ইনস্ট্যান্টলি দ্রুত তার সাথে করোনা হসপিটাল বানানো হয়েছে। কিন্তু দ্রুততার সাথে যদি করোনা হসপিটাল বানানো হতো, তাহলে কিন্তু তোমার কি হতো? তোমার রোগীদেরকে একটা নির্দিষ্ট জায়গায় চিকিৎসা করা হতো, ফলে এটা ছড়াতো কম, ফলে ইকোনমিক ক্রাইসিসের মধ্যে ইকোনমিক প্রোডাকশন অথবা ইকোনমিক জায়গার মধ্যে প্রভাবটা কম পড়তো। আবার কোভিডটা যখন দ্রুত ছড়িয়ে গেছে, তখন আমরা কি দেখি? আমরা দেখি যে এডুকেশন সেক্টর গুলো অনলাইন সিস্টেমে চলে আসছে, এবং অনেক প্রাইভেট প্রতিষ্ঠানগুলো তাদের এমপ্লয়ীদের, প্রাইভেট এডুকেশন অর্গানাইজেশন গুলো তাদের এমপ্লয়ীদেরকে, টিচারদেরকে বেতন স্যালারি দিতে পারছে না, ওখানদের কর্মকর্তাদেরকে স্যালারি দিতে পারছে না। ফলে দেখা যায় লক্ষ লক্ষ তোমার শিক্ষক এবং কর্মকর্তা তারা কিন্তু উপার্জন থেকে বঞ্চিত হচ্ছে, এবং তারা অনেক কঠিন সংকটের মধ্যে জীবন যাপন করছে। তাহলে এগুলো কি জন্য হচ্ছে? এগুলো যে কোভিড এর জন্য আসছে তা না। কোভিড এর পরে ন্যাশনাল ডিসিশনের ক্রাইসিস ছিল। ন্যাশনাল ডিসিশনের যখন অভাব ছিল, ন্যাশনাল ডিসিশন যখন তারা নিতে পারে নাই, তখন দেখা গেছে যে ইকোনমিক ক্রাইসিস দেখা দিয়েছে। তাহলে ইকোনমিক ক্রাইসিস কিন্তু, ইকোনমিক ক্রাইসিস মানে দুর্ভিক্ষ না। ইকোনমিক ক্রাইসিস মানেটাই হচ্ছে যা তাদের যে প্রয়োজনীয় যে উপার্জন, সেই উপার্জন তারা যদি করতে না পারে, কনজিউমেবল গুডস যদি তারা কিনতে না পারে, হ্যাঁ, তখন কিন্তু ইকোনমিক ক্রাইসিস দেখা দিচ্ছে। এবং এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের কারণে। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম কি করছে? আমাদের তোমার এই কন্ট্রাডিক্টরি যে ইন্টারেস্ট, সেই মানে ক্যাপিটালিস্ট ইন্টারেস্ট আর জেনারেলাইজেবল ইন্টারেস্ট, এই জেনারেলাইজেবল ইন্টারেস্টের সাথে একটা কন্ট্রাডিকশন তৈরি করেছে। যখন ন্যাশনালিটি ক্রাইসিস তৈরি হবে, তখন কি ন্যাশনালিটি ক্রাইসিস তৈরি হবে, তখন আমরা দেখব যে জেনারেলাইজেবল ইন্টারেস্ট এবং তোমার কালেকটিভ ক্যাপিটালিস্ট ইন্টারেস্টের মধ্যে একটা কনফ্লিক্ট রয়েছে। যেমন জেনারেলাইজেবল ইন্টারেস্টটাকে, জেনারেলাইজেবল ইন্টারেস্ট হলো যে সবার ডিমান্ড ফুলফিল করা, সবার ডিজায়ার গুলো ফুলফিল করা, সবার ইকোনমিক নিডস ফিল আপ করা, সবার সিকিউরিটিকে মেনটেন করা। হ্যাঁ, এই জায়গাটা যদি করা না হয়, সিকিউরিটি যদি মেনটেনেন্স না হয়, অথবা ইকোনমিক সিকিউরিটি যদি মেনটেন করা না হয়, দ্যাট ইজ দ্য জেনারেলাইজেবল ইন্টারেস্ট। সেই জায়গাটা হচ্ছে না কেন? কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম যদি তোমার কালেকটিভ ক্যাপিটালিস্ট ইন্টারেস্টটাকে বেশি গুরুত্ব দিতে যায়, কালেকটিভ ক্যাপিটালিস্ট ইন্টারেস্টে গুরুত্ব দিতে যায়, তখন আমরা দেখি যে একটা জেনারেলাইজেবল ইন্টারেস্ট কিন্তু ফিল আপ হচ্ছে না।
তাহলে জেনারেলাইজেবল ইন্টারেস্ট যখন ফিল আপ হয় না তখন কিন্তু আমরা দেখি ইকোনমিক ক্রাইসিসটা দেখা দেয়। তাহলে আমরা এই জায়গা থেকে আমরা আপাতত যেটা বুঝতে পারি সেটা হলো এই পয়েন্টে যে ইকোনমিক ক্রাইসিসটাই তৈরি হচ্ছে সিস্টেম ইন্টিগ্রেশন ক্রাইসিস থেকে, এবং সিস্টেম ইন্টিগ্রেশন ক্রাইসিসটাই আসছে পলিটিক্যাল ফাংশনিং থেকে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম থেকে, এবং রেশনালিটি ক্রাইসিস আসছে সোশ্যাল এন্ড সিস্টেম ইন্টিগ্রেশন ক্রাইসিস থেকে। তাহলে রেশনালিটি ক্রাইসিসটার মধ্যে আমরা কি দেখি? আমরা দেখি যে সিস্টেম ইন্টিগ্রেশন ক্রাইসিস এন্ড সোশ্যাল ইন্টিগ্রেশন ক্রাইসিস। কারণটা হলো এই যে রেশনালিটি ক্রাইসিস, এই রেশনালিটি ক্রাইসিসের মধ্যে সোশ্যাল ইন্টিগ্রেশন ক্রাইসিস রয়েছে। সোশ্যাল ইন্টিগ্রেশন ক্রাইসিস মানেটা হচ্ছে যে এই যে ধরো আমাদের যে এটাকে বলে পাবলিক সোসাইটি যে ইন্টিগ্রেটেড হবে, যেমন সোসাইটি যে ইন্টিগ্রেটেড হবে তোমার তোমার এটাকে বলে পার্সন টু পার্সন যে ইন্টিগ্রেশন, হ্যাঁ, পার্সন টু ফ্যামিলি ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশন গুলোর মধ্যে ক্রাইসিস কখন হয়? যখন রেশনালিটি ক্রাইসিস আমরা দেখতে পাই। আর রেশনালিটি ক্রাইসিসটা মানেটা কি? যখন ডিসিশনটা রেশনাল না হয়। যেমন আমরা যদি দেখি ফ্যামিলির মধ্যে, ফ্যামিলি অ্যাজ এ অর্গানাইজেশন, এখানের মধ্যে আমরা দেখি যে সোশ্যাল ইন্টিগ্রেশন ক্রাইসিস রয়েছে। আমরা দেখি গ্রামাঞ্চলে তোমরা দেখবে এক বাড়ির সাথে আরেক বাড়ির মধ্যে কনফ্লিক্ট কেন হচ্ছে? কারণ সেখানে সোশ্যাল ইন্টিগ্রেশন ক্রাইসিস রয়েছে। কেন? কারণ তারা রেশনাল বিহেভিয়ার তারা কিন্তু করতে পারছে না। রেশনাল বিহেভিয়ার করতে পারছে না কেন? কারণ দে হ্যাভ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। হ্যাঁ, তাহলে যখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কাজ করে তখন সোশ্যাল ইন্টিগ্রেশন ক্রাইসিস আমরা দেখতে পাই। তাহলে রেশনালিটি ক্রাইসিস মিন্স কম্বাইনেশন অফ সোশ্যাল ইন্টিগ্রেশন ক্রাইসিস এন্ড সিস্টেম ইন্টিগ্রেশন ক্রাইসিস। তাহলে সোশ্যাল এন্ড সিস্টেম ইন্টিগ্রেশন ক্রাইসিস কোত্থেকে আসে? রেশনাল ডিসিশন থেকে। ইভেন আমরা দেখি যে মানুষ যদি এটাকে বলে মানুষ যদি সোশ্যাল ইন্টিগ্রেশনের মধ্যে যেতে না পারে তখনই কিন্তু আবার রেশনালিটি ক্রাইসিস দেখা দেয়। আবার রেশনালিটি ক্রাইসিসের কারণে ইকোনমিক ক্রাইসিস দেখা দেয়। যেমন আমরা বলি যে এই ব্যক্তি আহমদিয়া, তো আহমদিয়ার কাছ থেকে কিছু কেনা যাবে না। তখন এই যে আমরা একটা রেশনালিটি ক্রাইসিসের মধ্যে পড়ি যে এই আহমদিয়া ওর কাছ থেকে কিছু কেনা যাবে না, ওর দোকান থেকে কিছু কেনা যাবে না। তখন সেই যার থেকে কেনা যাবে না সে তার সাথে একটা দূরত্ব তৈরি হয় এবং সেই ব্যক্তি ইকোনমিক ক্রাইসিসের মধ্যে পড়ে। তাহলে যখন আমরা সোশ্যাল ইন্টিগ্রেশনের মধ্যে থাকবো, যেমন আমরা বলি যে এই হিন্দু এর কাছ থেকে কিছু কেনা যাবে না, এই মুসলিম এর কাছ থেকে কিছু কেনা যাবে না। এই যে আমরা তখন এক্সচেঞ্জ রিলেশনশিপের মধ্যে একটা ডিসটেন্স তৈরি করি। তো আমরা যখন ডিসটেন্স তৈরি করি তোমার সোশ্যাল এক্সচেঞ্জিং এর মধ্যে, এই ডিসটেন্সিংটা হচ্ছে কেন? কারণ উই হ্যাভ ল্যাক অফ রেশনালিটি, উই হ্যাভ রেশনালিটি ক্রাইসিস। এই রেশনালিটি ক্রাইসিস মানে হলো উই হ্যাভ সোশ্যাল ইন্টিগ্রেশন ক্রাইসিস। তাহলে সোশ্যাল ইন্টিগ্রেশন ক্রাইসিস কি করছে? রেশনালিটি ক্রাইসিস তৈরি করছে। এবং সিস্টেম ইন্টিগ্রেশন ক্রাইসিস যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করেছি সেটা রেশনালিটি ক্রাইসিস তৈরি করেছে। এই রেশনালিটি ক্রাইসিস আবার ইকোনমিক ক্রাইসিসকে তৈরি করে দিচ্ছে। তাহলে আমরা আজকে যেহেতু সময় শেষ, আমরা এই পর্যন্ত আজকে আমি ভাবছি আজকে শেষ করব, কিন্তু আমরা আজকে এই পর্যন্ত যে ইকোনমিক ক্রাইসিস এবং রেশনালিটি ক্রাইসিস কিভাবে তৈরি হচ্ছে, তো সেই জায়গাটাই আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। তো তোমরা বুঝতে পেরেছো কিনা বলো? স্যার ওই লাস্টের পর থেকে স্যার একটু মোটামুটি বোঝা গেছে স্যার, কিন্তু প্রথমের দিকে একটু সমস্যা হয়েছিল, হয়তো পরে বুঝতে পারছে সবাই। আচ্ছা, তাহলে তোমরা রেকর্ডিংটা দেখো, আমি ওইটা নেক্সট ক্লাসে আমি রিভাইজ করব, বুঝছো? হ্যাঁ, ওকে স্যার। আমি নেক্সট ক্লাসে রিভাইজ করব। তারপরে এখন তো 11:30 বাজে, আমার 11:30 আরেকটা ক্লাস আছে। তো তোমরা যেহেতু আজকে ইন্টারাপশন হয়েছে, তারপরও আমি মোটামুটি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি যে ইকোনমিক ক্রাইসিস এবং রেশনালিটি ক্রাইসিসটা কিভাবে আসে, এবং তোমরা যেটা বুঝো নাই সেটা আবার নোট ডাউন করে রাখবে। এবং আমি ভাবছি যে আজকে শেষ করব, এই ক্লাসটা আমি আবার নেক্সট ক্লাসে নেব, ঠিক আছে? ইয়েস স্যার। তোমরা বুঝতে পারছো? ইয়েস স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, বাকিরা কি শুনছে? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, তোমরা রেকর্ডিং শোনো, কোথায় সব প্রবলেম আমি ওটা দেখবো, তারপরে কোশ্চেন করো। আমি নেক্সট ক্লাসে আমি আশা করি আমরা নেক্সট ক্লাসে এটা শেষ করতে পারবো। ম্যাম আদাব। ওকে স্যার। ঠিক আছে? জি স্যার।
আচ্ছা তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, খোদা হাফেজ। হ্যাঁ। ওয়ালাইকুম।